নমস্কার। আমি এসআরবি মুক্তি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সুকৃতি রঞ্জন বিশ্বাস বলছি। কয়েকদিন ধরে নাগরিকত্বের এই যে আলোচনা, শুধু ইউটিউবে নয়, প্রতিদিন বহু লোকের সাথে টেলিফোনে এবং অন্যান্যভাবে কথা হচ্ছে। এই সমস্ত কথার মধ্য দিয়ে এবং কলকাতায় এবং আশেপাশে আরও কিছু সংগঠন কাজকর্ম করছেন, তাদের দাবি দাওয়া ইত্যাদি, এই সমস্ত কিছুই শুনে মনে হচ্ছে যে আসলে উদ্বাস্তুরা কি চান। এইরকম একটা প্রশ্ন আজকে আমার মনে হচ্ছে। কেন মনে হচ্ছে সেটা হলো এই যে কিছু সংগঠন আছে, তারা উদ্বাস্তুদের যে সমস্যা, নাগরিকত্বের সমস্যা, এই উদ্বাস্তুদের নাগরিকত্বের সমস্যার থেকে তারা বেশি গুরুত্ব দেন ভারতের ধর্মনিরপেক্ষ চরিত্র, ভারতের সংবিধানের ধর্মনিরপেক্ষ চরিত্র, সেটা বজায় আছে না সেটা নষ্ট হলো। কথাটা বলছি এই কারণে, বিজেপি যখন K-19 তৈরি করেছে, তার মধ্যে তারা ধর্ম সম্প্রদায় উল্লেখ করে তাদের অনুপ্রবেশকারী তকমা মুক্তির জন্যে একটা আইন তৈরি করেছে। তার মধ্যে বলা যায় সম্প্রদায়গুলি হচ্ছে অমুসলিম, মুসলিমদের তারা এর বাইরে রেখেছেন। খুব সাধারণভাবে মুসলমানদের এই তালিকার বাইরে রাখা, এটা যে কোনো মানুষের, যে কোনো সচেতন মানুষের দৃষ্টি আকর্ষণ করবার কথা, এবং সেটা করেছে। আমিও মনে করি যে আমি মুসলমানদের এই তালিকার মধ্যে অন্তর্ভুক্ত করার পক্ষে নই। আমাকে অনেকেই মুসলমানদের পক্ষের লোক মনে করেন আমি অযাচিতভাবে মুসলমানদের পক্ষে কথা বলি, যদিও আমি সেই অভিযোগ মানি না। সেই সুকৃতি রঞ্জন বিশ্বাস যখন এই নাগরিকত্বের প্রশ্নে বিজেপি যে বিল আনলো, আইন তৈরি করলো, মুসলমানরা বাদ পড়ল, তখন আমি কখনোই বলিনি যে মুসলমানদের এই যে 6টা সম্প্রদায় তার মধ্যে যুক্ত করো। আমি বলিনি, তার কারণ আমি মুসলমানদের নাগরিকত্বের বিপক্ষে তা নই। আমি বলিনি এই কারণে যে এইটা মুসলমানদের সমস্যা নয়। এইটা দেশভাগের পরে দুই দেশের রাষ্ট্রনায়কেরা যে আলাপ আলোচনা করেছিলেন, দেশান্তরিত লোকজনের যে নাগরিকত্ব এবং পুনর্বাসনের বন্দোবস্তের কথা বলেছিলেন, তার মধ্যে মুসলমানরা যদি পাকিস্তান থেকে আসেন তাদের বিষয়টা ছিল না। তার কারণ ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হওয়ার কারণে মুসলমানরা এদেশে আসবেন না। আসলে এই দেশ থেকে মুসলমানরা পাকিস্তানে বা বাংলাদেশে চলে গেছেন, আর সে দেশ থেকে হিন্দুরা এসেছেন। ফলে পাকিস্তান এবং ভারতের রাষ্ট্রনায়কেরা যারা আসছেন তাদের সমস্যা নিরসনের কথা নিয়ে ভেবেছিলেন, প্রতিশ্রুতি দিয়েছিলেন, কাজ করেছেন। এখন এই প্রক্রিয়ার মধ্যে বহু হিন্দু, শিখ, বৌদ্ধ ভারতে এসে পড়েছেন, নানাভাবে এসে পড়েছেন। সেই ইতিহাসের আলোচনায় আমি যাচ্ছি না, উচিত অনুচিতের আলোচনায় আমি যাচ্ছি না। এখন প্রশ্ন উঠেছে তারা এখানে এসেছেন
ভারত সরকার তাদের অ্যালাউ করেছে আসবার সঙ্গে তাদের এখানে গ্রেপ্তার করে পুশব্যাক করেনি। তারা 5 বছর, 10 বছর, 20 বছর, 30 বছর, 40 বছর বা 50-60 বছর বসবাস করছেন। ফলে তাদের এই যে ভারতবর্ষে বসবাস, এইটাকে রেগুলারাইজ করা, আইনসঙ্গত করে দেওয়া, প্রশ্নটা হচ্ছে এই জায়গাতে। এবং এইখানে মুসলমানদের সমস্যা নয়, কোনো মুসলমান কখনো এই দাবি করেনি, কোনো মুসলমান সংগঠন কখনো এই দাবি করেনি। ফলে একটা স্বাভাবিক কথা, একটা দেশ, সেই দেশে যে কেউ বিনা পাসপোর্টে আসবেন আর সেই দেশ সেটাকে গ্রহণ করবে, এইটা তো হয় না। কিন্তু হিন্দু বৌদ্ধদের কথা আমরা বলছি ওই দেশভাগের সেই ঐতিহাসিক প্রেক্ষাপটের কারণে, সেই প্রতিশ্রুতির কারণে, যে কারণে বিজেপি একটা সাম্প্রদায়িক দল, তাদের সবসময়ই এই ইস্যুগুলো নিয়ে বিভেদ তৈরি করা, গোলমাল সৃষ্টি করা, সাম্প্রদায়িক উত্তেজনা তৈরি করা, তারা সেটা করেছে। এটা তো বলা যায় তাদের অস্তিত্বের সাথে এটা জড়িত, এটা তাদের থেকে আলাদা করা যায় না। সেটা তারা করেছে, ক্ষমতায় আছে, তারা এটা করবে, এটা আমরা জানি। যে কারণে আমি প্রথম থেকে আমি বলেছিলাম যে হিন্দু মুসলিম না বলে, আমি জেপিসিতেও সাক্ষ্য দিতে গেছিলাম, আমি বলেছিলাম ভিকটিম অফ পার্টিশন লিখুন। না হলে যেভাবে বরাবর কথা হয়েছে, মনমোহন সিংও তুলেছিলেন, সিপিএমের বিভিন্ন এমপি পার্লামেন্টে তুলেছেন, কংগ্রেসেরও বিভিন্ন এমপি পার্লামেন্টে এই বিষয়টা তুলেছেন। তারা ওই সব দেশের মাইনরিটিস বলে বলেছেন, হিন্দু মুসলিম আলাদা বলেননি, যদিও কার্যত রেজাল্ট একই, মাইনরিটিস বললেও ঠিক তাই হয়, মুসলিম বাদ দিয়ে আর যারা, তাদেরই বিষয়টা হয়। তো যাই হোক, বিজেপি যখন এটা করেছে, তখন বিজেপি এটা করেছে বলে, মুসলমানদের বাদ দেওয়া হয়েছে বলে এত উদ্বাস্তু, লক্ষ নয় কোটি উদ্বাস্তু, তাদের স্বার্থটাকে অস্বীকার করতে হবে, অবহেলা করতে হবে, তাদের স্বার্থটাকে উপেক্ষা করতে হবে, যে মুসলমানদের কেন রাখা হয়নি। আমি এই মতের পক্ষে ছিলাম না, কারণ আমি জানি এটা মুসলমানদের সমস্যা নয়। আমি মুসলমান সমাজের সাথে আমার যথেষ্ট যোগাযোগ আছে বলেই আমি এটা বলছি। বাংলাদেশ থেকে কিছু গরিব মানুষ আসেন, কাজকর্ম করেন, আবার তারা ফিরেও যান, তারা এখানে নাগরিকত্ব পাওয়ার জন্য উদ্গ্রীব নন। আর কিছু মানুষ হয়তো কোনো কারণে এসেছেন, নানা কারণে থেকে গেছেন, একটা পানের দোকান করেছেন, ভালো চলছে, চায়ের দোকান চলেছেন, এসেছিলেন কাজ করে, আবার ফিরে যাবেন বলে একটা সুযোগ পেয়ে গেছেন, দেখছেন আবার দেশে ফিরে গিয়ে কি করব, ফলে থেকে গেছেন। এটা একেবারে নগণ্য, এইটা নিয়ে এত বড় ইস্যু তৈরি করার কোনো মানে হয় না। বা কিছু চোর ডাকাত বদমাশ পুলিশের তাড়া খেয়ে এদেশে এসেছেন, তারা ওই কারুর মেয়েকে বিয়ে করেছেন, করে একটা পর্যায়ের মধ্যে একটা উপায়ে সেই 2-5 জন তারা এখানে ভোটার কার্ড, আধার কার্ড করে এখানকারই একজন হয়ে গেছেন। এইগুলো একটা আইন তৈরি করার ক্ষেত্রে খুব বড় প্রশ্ন নয়। তো তারা কখনো এই দাবি করেননি। যদি কোনো অসুবিধা হয় তারা ঠিক চলে যাবেন, সেখানে ফিরে যাবেন। তো কিছু সংগঠন দেখা গেল, আমরা উদ্বাস্তুদের নাগরিকত্বের প্রশ্ন 2004 সাল থেকে আন্দোলন শুরু করেছি, তার একটা পর্যায়ে এসে যখন আইন তৈরি হচ্ছে, বিজেপি তো প্রথমে অনুপ্রবেশকারী বলেছিল, সে অনুপ্রবেশকারী তকমা মুক্তি এই সমস্ত কলকাতার বাবুরা আন্দোলন করেছে মতুয়া এবং আমরা কিছু উদ্বাস্তু সংগঠন করতে করতে যখন ক্যাপটা হলো, আইনটা তৈরি হতে যাচ্ছে, সে আইনে দুর্বলতা ছিল এবং আছে, এবং আমরা সে কথা বলেছি যে ওই আইনে নাগরিকত্ব হবে না। তবুও যে অনুপ্রবেশকারী তকমা মুক্তি হবে, এটাও একটা ডেভেলপমেন্ট। কারণ এই কলকাতার বাবুরা জানেন না যে কত মানুষকে অ্যারেস্ট করেছে, কত মানুষকে প্রতিদিন হ্যারাস হতে হয়। ফলে আমরা ভেবেছিলাম একটা আন্দোলনে একবারে সব মিটে যাবে, তা না, একটা ধাপে ধাপে একটা অংশ মিটল। আমরা এই জন্যে চেয়েছিলাম যে ঠিক আছে, এই ক্যাপটার বিরোধিতা করি, তার সীমাবদ্ধতার কথা বলি, কিন্তু ক্যাপটার বিরোধিতা করব না। ওই নো এনআরসি মুভমেন্টটা আমরা সমর্থন করিনি। কিন্তু তারা আসলে যেটা করলেন, তারা এই উদ্বাস্তুদের নাগরিকত্বের প্রশ্নটা একেবারে বাদ চলে গেল। এই কলকাতার বাবুরা
তারা দেখবেন আবার এই দুই একের মধ্যেও দেখলাম সেখানে মিটিং ডাকছে, তারা এটা বাতিল করো, ওটা বাতিল করো, সেটা বাতিল করো। তাদের দাবি হলো এই, তারা কখনোই বলছে না এই মর্মে একটা আইন তৈরি করো যাতে উদ্বাস্তুদের নাগরিকত্ব সমস্যার সমাধান হয়। এই জন্যে এই সমস্ত সংগঠনের এই দাবি দেওয়া, এইসব মিটিং, তার বক্তব্য শুনে মনে হচ্ছে যে আসলে উদ্বাস্তুরা কি চান। উদ্বাস্তুরা নাগরিকত্ব চান, এবং সেই উদ্বাস্তুদের নাগরিকত্ব সব বাতিল করে দিয়ে নাগরিকত্ব হবে না, নতুন করে একটা আইন তৈরি করে নাগরিকত্ব হবে। আমি কলকাতার এই বাবুদের বলছি যে অনেক দিন হয়ে গেছে, এইবারে একটু শিক্ষা নিন, নিয়ে একটা পজিটিভ ডিমান্ড আপনারা করুন। আপনারা আমাদের সাথে একসঙ্গে না করলেও আপনারা আপনাদের মতো করুন, কিন্তু উদ্বাস্তুদের স্বার্থে একটা পজিটিভ ডিমান্ড আপনারা করুন। কিন্তু আপনাদের এই দাবি দেওয়া আলোচনা দেখে মনে হচ্ছে যে আপনারা উদ্বাস্তুদের নাগরিকত্বের ব্যাপারটা চান না, চাইলে একটা নতুন আইন চাইতেন। আমরা যেটা চাইছি যে একটা আইন করে উদ্বাস্তুদের নাগরিক ঘোষণা করো, কারণ এই যে রুলস তৈরি হয়েছে, এই যে আবেদনের মাধ্যমে নাগরিকত্ব অর্জন, এটা সম্ভব নয়। এটা মানুষ এখন বাংলাদেশি হয়ে নিজেকে বাংলাদেশি ঘোষণা করে লিখিতভাবে নাগরিকত্বের আবেদন করবেন, নাগরিকত্ব কবে পাবো, আদৌ পাবো কি না তার ঠিক নেই, এটা মানুষের পক্ষে সম্ভব না। তারা এখানে আছেন যে কোনোভাবে হোক, তারা নানান রকমের কাগজপত্র জোগাড় করেছেন, চাকরি বাকরিও করছেন। এখন সেটাকে আইনসম্মত করা, সেইটা একটা কাট অফ ডেট করে তাদের নাগরিক ঘোষণা করা দরকার। সেই কাট অফ ডেটটা ধরুন আমি যেমন মনে করছি এটা করা উচিত যারা অলরেডি এসে পড়েছে এবং ভারতে স্থায়ীভাবে বসবাস করছেন, তাদের সবাইকে নাগরিক ঘোষণা করা। একেবারে বর্ডার সিল করে দিয়ে, 6 মাস বর্ডার সিল করে দিয়ে তাদের নাগরিক ঘোষণা করে তাদের নাগরিক পরিচয়পত্র দিয়ে দেওয়া হোক, তারপরে আবার বর্ডার খুলে দেওয়া হোক, স্বাভাবিক যাতায়াত শুরু হোক। এইটা হলে সমস্যাটা পুরোপুরি মিটে যায়। তারপরে যারা আসবে তারা ওই যে পাসপোর্টে আসবে 7 বছর 11 বছর বাই রেজিস্ট্রেশন বা বাই ন্যাশনালাইজেশন যে নিয়ম আছে সেই অনুযায়ী আসবেন। সেটা হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, কারোরই বাধা নেই। তারা এসে আবেদন করবেন এবং ওই পথে তারা নাগরিকত্ব পাবেন। তো এইটা নিতান্ত যদি সেটা না হয়, তাহলেও আমরা বলেছিলাম প্রথমে 2014 সালের পরের কোনো একটা কাট অফ ডেট, তা সেটা 20 হতে পারে, 22 হতে পারে, 18 হতে পারে, কী হতে পারে সেটা আলাপ আলোচনার মাধ্যমে ঠিক করার প্রশ্ন। এবং আমরা একটা কনভেনশন ডেকেছি আগামী 20 মার্চ মৌলালী যুবকেন্দ্রে। সেখানে আমরা এই বিষয়টা আলোচনা করে সিদ্ধান্ত নেব। দেখি যারা সমস্যার মধ্যে পড়েছেন, এই যে ডিঅ্যাক্টিভেট করে দিয়েছিল আধার কার্ড, ঠাকুরনগরে ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ারও নোটিশ গেছে, এই সমস্ত মানুষ যদি আসেন, আমরা চাইছি তারা আসুন, তাদের সমস্যা বলুন, কোন সময় কাট অফটা কী হলে, কাট অফ ডেটটা কী হলে ভালো হয়, তারা সেটা বললে আমরা সেটা ভালো বুঝতে পারতাম বা বুঝতে পারবো। তো সেটা সেখানে ঠিক হবে। তো এখন প্রশ্ন দাঁড়িয়ে যাচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে সবাই নাগরিক, মানে এইটা মমতা বন্দ্যোপাধ্যায়, আমি বিজেপির সাথে মমতা বন্দ্যোপাধ্যায়কে এক করছি না। মানে বিজেপি তো নানান রকমভাবে তথ্য জোগাড় করে, বায়োমেট্রিক থেকে শুরু করে সব কিছু জোগাড় করে উদ্বাস্তুদের যতগুলো দুর্বলতা আছে সেই সমস্ত এক জায়গায় করে উদ্বাস্তুদের সর্বনাশ করার জন্যে সমস্ত মেশিনপত্র, কম্পিউটার তারা রেডি করছে। এবং তারপরে ওই পদ্ধতিটা নিয়েছে যে ওই সাপ হয়ে কাটো, মানে সাপ হয়ে কামড়াও আর ওজা হয়ে ঝাড়ো, তারা এই পদ্ধতি নিয়েছে। একদিক দিয়ে তারা চাপ দাও, আবার একদিক দিয়ে তারা আমরা এটা সমাধান করছি বলে এরকম একটা পদ্ধতি তারা নিয়েছে। আমি তাদের কথা বলছি না, তৃণমূল কংগ্রেস নিশ্চিতভাবেই তা করছেন না, কিন্তু তৃণমূল কংগ্রেস যেটা করছেন সেটাও কম ক্ষতিকারক নয়। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন আপনাদের ভোটার কার্ড আছে, আধার কার্ড আছে, আপনারা সবাই নাগরিক। ঠিক আছে, সেটা যদি হয় তাহলে তার অ্যাডমিনিস্ট্রেশনকে বলা উচিত যে ভোটার কার্ড দেখালেই তার পাসপোর্ট দিয়ে দাও, তার চাকরি বাকরির ক্ষেত্রে তার ডিআইবি যেন এসে অন্য প্রশ্ন না তোলে, তার কাস্ট সার্টিফিকেটের ক্ষেত্রে যেন অন্য প্রশ্ন তোলে। কিন্তু তা তো হচ্ছে না। সেক্ষেত্রে তো তারা নাগরিকত্বের প্রমাণপত্র চাইছেন, নিতান্তভাবে না হলেও অল্টারনেটিভ কিছু ডকুমেন্ট চাইছেন এবং সেই ডকুমেন্টের জন্য নানান রকমভাবে হ্যারাস করছেন।
গরিব মানুষের কাছ থেকে টাকা পয়সা আদায় করছেন, একরকম জোর করেই এটা করছেন। এটা মমতা বন্দ্যোপাধ্যায় জানেন না তা নয়, তার কারণ হলো আইনত তারা নাগরিক নয়। কংগ্রেসের বিরুদ্ধে অভিযোগ আছে, কংগ্রেস এটা করেনি কেন? কংগ্রেস করেনি মানে কংগ্রেস যেমন এটা মেটায়নি, সংবিধানে ওটা ছিল। সংবিধানে কি আছে? সংবিধানে তো আমার কাছে আছে, এই দেখুন এই সংবিধানে বলেছে, একদম পরিষ্কার বলেছে, এই তো এখানেই আছে, এই 6B 1948 সালের 19শে জুলাইয়ের পরে যারা এসেছেন, যেসব বহিরাগত, তাদের আবেদন করে নাগরিকত্ব নিতে হবে, অন্য কোনো পথ নেই। ও ভোটার তালিকায় নাম উঠলেও হবে না, সেটেলমেন্ট পেলেও হবে না, কেন্দ্রীয় সরকারের চাকরি করলেও হবে না, ডিফেন্সের চাকরি করলেও হবে না, পেনশন পাচ্ছেন তাতেও হবে না। আপনি আবেদন করে নাগরিকত্ব নিয়েছেন কিনা, তাই এইটা আইন আছে। কংগ্রেসের উচিত ছিল আইনটাকে পরিবর্তন করা, কংগ্রেস করেনি। কিন্তু কংগ্রেস সমস্যাও তৈরি করেনি। কিন্তু বিজেপি সে কী করলো? বিজেপি সে সমস্যাটা তৈরি করলো, কিন্তু সমাধানের যে পথ তারা বলেছে সেই পথে মানে গা উজাড় হয়ে যাবে। 2 লক্ষ মানুষ বেনাগরিক হয়ে যাবে। আসামে হয়েছে 19 লক্ষ, আর এখানে 2 কোটি মানুষ বেনাগরিক হয়ে যাবে এই আইন অনুযায়ী, যদি এখানে এনআরসি হয়। ফলে এইরকম একটা অবস্থা এখানে তৈরি হয়েছে। তো এইটা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন, যে কথা বলছেন নিজেও বিশ্বাস করেন না মানে আমরা এর আগে একটা কাগজ দেখিয়েছি আপনারা, আমি আবারও বলে দিচ্ছি, আপনারা একটু দেখে নিন। কাগজটা হচ্ছে 2016 সালের 18ই ফেব্রুয়ারি, আনন্দবাজার, মমতা বন্দ্যোপাধ্যায় ছবি দিয়ে এত বড় রিপোর্ট। সেখানে তিনি পরিষ্কার বলেছেন যে যারা 5 বছর বসবাস করেন, উনি 5 বছর বলেছিলেন, সেটা এখন তো 7 বছর হয়েছে, যারা 5 বছর ভারতে বসবাস করেন, রেশন কার্ড ভোটার কার্ড আছে, তারা ভারতবর্ষের নাগরিকত্ব পাওয়া যোগ্য, তাদের নাগরিকত্ব দেওয়া উচিত। মমতা বন্দ্যোপাধ্যায় যখন এই যোগ্য এবং উচিত বলছেন, তার মানে এরা নাগরিক নন, সেটা তিনি জানেন। এবং সেই কারণে তার মন্ত্রিসভা 17ই ফেব্রুয়ারি 2016 তারিখে সিদ্ধান্ত গ্রহণ করেছেন, মিনিস্ট্রিতে মন্ত্রিসভায় সিদ্ধান্ত গ্রহণ করেছেন যে ওই যে আগে 85 সালের আগে ডিএম নাগরিকত্ব দেওয়ার জন্য অথরাইজ করা ছিল, তাকে ক্ষমতা দেওয়া হয়েছিল, যে সেই ক্ষমতা আবার ডিএমকে ফেরত দেওয়া হোক। এই মর্মে সিদ্ধান্ত গ্রহণ করে বলেছেন যে রাজ্য সরকার কেন্দ্রীয় সরকারকে চিঠি লিখবেন। এই সিদ্ধান্ত মন্ত্রিসভাতে করেছেন। সেই মুখ্যমন্ত্রী কি করে বলেন যে এরা সবাই নাগরিক? আসলে কোনো রকমভাবে তিনি তার সময়টা পার করে দিতে চান, যাতে এই সময় একটা গোলমাল না হয়, তার জনপ্রিয়তা নষ্ট না হয়। কিন্তু এই যে উদ্বাস্তু মানুষ, তাদের এই সমস্যাটা কিন্তু থেকে যাচ্ছে। আসলে কলকাতার বাবুরা বুঝতেই পারেন না যে তাদের এই উদ্বাস্তু মানুষের সমস্যা কি। প্রতিদিন প্রতিটা পরিবার এবং তার আত্মীয় স্বজনরা কোনো না কোনোভাবে হ্যারাস হতে হয়, অ্যারেস্ট হতে হয়। বহু মানুষ ডিপোর্ট হয়েছেন নানাভাবে, অফিস আদালতে গেলেও প্রতিদিন তাদের হ্যারাস হতে হয়। বনগাঁয় মা বাবা এসেছেন বাংলাদেশ থেকে, এগিয়ে দিতে যাচ্ছেন, তাদের অ্যারেস্ট করে 1 লাখ 2 লাখ টাকা বনগাঁতে, রানাঘাটে, বারাসাতে তাদের কাছ থেকে নিয়ে নিচ্ছে এখনও। তো এই যে, এবং তার জন্য যে আতঙ্কের মধ্যে বাস করতে হয়, সব থেকে বড় ব্যাপার হলো আতঙ্কের মধ্যে বাস করতে হয়। আইনত বেনাগরিক হওয়ার কারণে একজন চাকরি করছেন, কিন্তু তিনি ভাবছেন যে পেনশনটা পাবো কিনা, তার ঘুম হয় না। ফলে এইটা তো কাম্য নয়। ফলে আইনত এইটাকে রেগুলারাইজ করা দরকার। একটা আইন করলেই হয়ে যায়, আইন করলে বললে হয়ে গেল যে যারা এখানে স্থায়ীভাবে বসবাস করছেন তারা সবাই নাগরিক, এরকম একটা আইন করলেই হয়ে যায়। বিজেপি আইনের কথা বলে যেটা করেছে, সেটা দরখাস্ত করার একটা ব্যবস্থা করেছে, আর দরখাস্ত করলেও যাতে নাগরিকত্ব না পায় তার ব্যবস্থাও করেছে। ফলে আমি বলছি, ওই সমস্ত ধর্মনিরপেক্ষ চরিত্র, অমুক তমুক, এগুলো অনেক বিষয় আছে। পার্লামেন্টের মিনিটস দেখুন, মনমোহন সিংহ দাবি করেছেন যে মাইনরিটিসদের জন্য একটা আলাদা ব্যবস্থা করা, তো তখন তো এই প্রশ্ন ওঠেনি। কয়েক লক্ষ পরিবারকে পুনর্বাসন দেওয়া হয়েছে, আন্দামানে দেওয়া হয়েছে, দণ্ডকারণ্যে দেওয়া হয়েছে, নৈনিতালে দেওয়া হয়েছে। কয়টা মুসলমান পরিবার আছে? একটাও মুসলমান পরিবার নেই। তার মানে কি সাম্প্রদায়িকতা হলো? মুসলমানরা সাপারার নয়,
মুসলমানরা এইটাতে ভুক্তভোগী নয় তাই দেওয়া হয়নি। এটা তো কোনো সাম্প্রদায়িকতার প্রশ্ন না। এই যাদের নাগরিকত্ব দেওয়ার ব্যাপার, এরা দেশভাগের কারণে এখানে আসতে বাধ্য হয়েছেন, ফলে তাদের নাগরিকত্ব দেওয়ার জন্য একটা স্পেশাল ব্যবস্থা, এবং সেটাও একটা অন টাইম মেজার, একটা অ্যামনেস্টি ঘোষণা করা হয়েছে। একবারের জন্যই এটা হবে, এটাকে রেগুলারাইজ করার জন্যে। এর সাথে ওই সমস্ত এত 200 কেস জমা পড়েছে সুপ্রিম কোর্টে, অমুক তমুক, তা কেস জমা পড়েছে, হয়ে গেল তো এত বছর, তার তাগিদা দাও না কেন? ওখানে কেসটা করে দিয়ে বসে থাকার উদ্বাস্তুরা বসে থাকবে বছরের পর বছর, দশকের পর দশক? বলছে ওই প্রসেনজিৎ বসু এরকম কয়েকজন তারা লিফলেট লিখে বলছে যে এরকম কেস আছে, সেই কেসের তো কোনো সমাধান হয়নি, এর মধ্যে কি করে উদ্বাস্তুদের এই সব হচ্ছে, কি করে এই আইন তৈরি হয়? আইনটা ডিফেক্টিভ, কার-19 আইনটা ডিফেক্টিভ, অসম্পূর্ণ, তা নিয়ে আমাদের হাজারো সমালোচনা আছে। কিন্তু ওইটা ওখানে পড়ে আছে বলে আর উদ্বাস্তুদের সমস্যার সমাধান করা যাবে না। তুমি তো উদ্বাস্তুদের সমস্যার সমাধান করার জন্য কোনো আইনের দাবি করা যাবে না, এটা তো হতে পারে না। তুমি যাও সুপ্রিম কোর্টে, কত বছর আগে কেস করেছো? 19 সালে কেস করেছো, একটা ডেট পড়েনি কেন? ওটা তোমরা করতে হয় তাই করেছো, ওটা তদবির তোমরা কেউ করো না। ফলে এইরকম একটা অবস্থাতে আমি সবাইকে বলবো যে উদ্বাস্তু দরদি হয়ে আবার রাজনীতি করার খেলায় কিন্তু এরা নেমেছে। একটাবার একটা বড় ধকল চলে গেছে, ওই যে বড় আন্দোলন যেটা হলো, আমি আন্দোলনকে ছোট করছি না, কিন্তু আন্দোলন বড় হলেই সেটা যে খুব ফ্রুটফুল হয়, সেটা যে খুব শুভ হয়, এটা কিন্তু নয়। ওই আন্দোলনটা ছিল একেবারেই উদ্বাস্তুদের পক্ষে একটা ক্ষতিকারক আন্দোলন, আর লাভ কারোরই নেই। কোথায় গেল যারা কা বলছিল, এই তো কা হয়ে গেল, তারা গেল কোথায়? তাদের কোনো সাড়া শব্দ নেই। ফলে এইটা আসলে একটা সস্তা জনপ্রিয়তার চেষ্টা তারা করেছিল, আবারও চেষ্টা করছে। এবার হয়তো অতটা কিছু করতে পারবে না, কিন্তু চেষ্টা তারা শুরু করেছে। আমার সবাই কাছে আবেদন যে আপনারা এই উদ্বাস্তু এবং যারা ডেমোক্রেটিক মানুষ আছেন, যারা মনে করেন, এবং আমি জানি উদ্বাস্তু মানে মুসলমানদের মধ্যে মুসলমানরা প্রায় সবাই চান যারা এসে পড়েছেন তাদের নাগরিকত্ব দিন। আপনারা দেখবেন মুসলমানরা সবসময় বলছেন এই মানুষগুলোকে তারা স্বাগত জানাচ্ছে, এসে পড়েছেন দেশভাগের কারণে, তাদের নাগরিকত্ব দেওয়া হোক। তারা বলছেন না যে ওদের দিচ্ছ আমাদেরও দিতে হবে, মুসলমানদের বাদ দিয়ে নাগরিকত্ব দেওয়া যায়, এসব কথা তারা বলছেন না। একটাবার একটা উস্কানিতে তারা কিছু মানুষ রাস্তায় নেমেছিলেন, তারা তখনও এই ব্যাপারটা অতটা বোঝেননি বলে আমার ধারণা। আমি তখনও বিরোধিতা করেছিলাম, এবং আমার ধারণা এখন তারা অনেকটাই বুঝতে পেরেছেন যে আসলে সমস্যাটা ঠিক কোন জায়গায়। তো আমি এই জন্যে সমস্ত মানুষকে বলবো যে ওই শক্তি, ওই বিভেদ, মানে উদ্বাস্তু আন্দোলনের সর্বনাশ করার জন্য যে শক্তি, অন্যরকম বিপথে পরিচালনা করবার জন্য যে শক্তি, তারা আবার একটু একটু করে মাথা ছেড়ে দেওয়ার চেষ্টা করছে। তাদের সম্পর্কে সতর্ক থাকুন, এবং উদ্বাস্তুদের যে নাগরিকত্বের আন্দোলন, এই আন্দোলনটা যাতে আমরা সুসংবদ্ধভাবে করতে পারি, ইউনাইটেডলি করতে পারি, তার জন্য আপনারা আসুন। বিশেষ করে 20শে মার্চ শিয়ালদার পাশে, নীলরতনের পাশেই মৌলালী যুবকেন্দ্র, ওই যুবকেন্দ্রে 2:30 থেকে এই কনভেনশন শুরু হবে। আপনারা সবাই ওখানে আসুন, সবার মতামত নিয়ে আমরা একটা দাবি সনদ তৈরি করবো, এবং সেইটাই নিয়ে আমরা আন্দোলনে নামবো। আপনাদের এই আবেদন জানিয়ে, এই আহ্বান জানিয়ে আমি আমার এই কথাগুলি শেষ করছি। আপনাদের নমস্কার।